তো হ্যালো সবাই, আশা করি সবাই মোটামুটি ভালো আছো। তো আমি ফাইনালি দেখে ফেলেছি ভাগ্যলক্ষ্মী, যেটা আমার গতকাল দেখতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু গতকাল ভাগ্যলক্ষ্মীর শো অতীন্দ্রতে হাউসফুল ছিল বলে পাটালিগঞ্জের পুতুল খেলা আমি দেখতে বাধ্য হয়েছিলাম। বাট আমি খুব লাকি যে আমি সিনেমাটা দেখতে পেয়েছি, কারণ সিনেমাটা অসাধারণ হয়েছে। আমি অ্যাকচুয়ালি সিনেমাটা স্কিপ করবো এটাই আমার প্ল্যান ছিল, শুধুমাত্র ফতে, গেম চেঞ্জার আর ভাগ্যলক্ষ্মী এই তিনটে দেখারই আমার কিন্তু উদ্দেশ্য ছিল। এই ভাগ্যলক্ষ্মী হাউসফুল ছিল গতকাল অতীন্দ্রতে, এটার জন্য কিন্তু আমার সিনেমাটা দেখা হয়েছে। তো ফাইনালি ভাগ্যলক্ষ্মী আমি আজকে জয়ন্তীতে গিয়ে আমি দেখলাম, এবং এখন এই ভিডিওর মধ্যে কথা হবে যে ভাগ্যলক্ষ্মী কেমন হলো। খুব ছোট্ট করে যদি বলি তাহলে দেখো, বাংলাতে থ্রিলার জনরের একটা অডিয়েন্স রয়েছে, তাদের জন্য এই ফিল্মটা পারফেক্ট মাটন কষা দিয়ে ভাত। সিনেমাটা জাস্ট টেস্টি একটা ফিল্ম। কতগুলো ইভেন্ট হয়, একটা ভালো গল্প রয়েছে, কতগুলো ক্যারেক্টার রয়েছে, এবং অদ্ভুত ডার্ক একটা কলকাতা শহর রয়েছে যেখানে মাল্টিপল ক্যারেক্টার রয়েছে যাদেরকে দেখে তোমার মনে হবে যে আমি তো রিয়েল লাইফে দেখেছি এরকম লোককে। সেটা একজন পুলিশ অফিসার হোক, দুটো খুনি হোক, কিছু পলিটিশিয়ান হোক, আর দুটো অত্যন্ত সাধারণ মানুষ হোক। অভিনয় সবার অসাধারণ। অভিনয় আমি পরে আসবো, আমি গল্পের মধ্যে হালকা একটুখানি আমি ঢুকবো, আর কি কি জিনিসপত্র ভালো রয়েছে সেগুলো বলবো। গল্পটা হচ্ছে কি যে দুজন দম্পতি, দুটো দম্পতি, স্বামী স্ত্রী, তাদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই, কিন্তু তাদের মধ্যে খিটিমিটি লেগে রয়েছে। কারণ স্বামী হচ্ছে কি একজন আদর্শবাদী জার্নালিস্ট, যার বস মাইনে বাড়াতে চায় না, এবং তার বউ এরকম নয় যে টাকার খুব লোভ, তার বউয়ের অনেক চাহিদা, ওরকম নয়, ঘরেরই কিছু জিনিসপত্র দরকার। তো সে তাই তার বরের এথিক্স নিয়ে একটুখানি কোয়েশ্চেন তোলে। এবার এইরকম মিডল ক্লাস ফ্যামিলির রয়েছে একটা বড়লোক বন্ধু বান্ধব, ঠিক আছে, যারা খালি পয়সার শো অফ মুহূর্তে মুহূর্তে করে। সেই জন্য আমাদের জার্নালিস্ট ঋত্বিক চক্রবর্তীর নিজের আদর্শ নিয়ে নিজের কাছেই প্রশ্ন আসে, এবং এই জিনিসটা কিন্তু মোটামুটি যে কটা সৎ মানুষ বেঁচে রয়েছে তাদের জন্য কিন্তু খুবই রিলেটেবল একটা জিনিস, এবং আমারও এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবার এদের লাইফে হঠাৎ করে এমন একজন ব্যক্তি আসে এক রাতের জন্য, যার মৃত্যু ঘটে। তারপরে কি হয়, এরা কিসের মধ্যে জড়িয়ে পড়ে, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে পুরো গল্পটা। এইবারে একটার পর একটা চরিত্র আসতে থাকে, অনেক যে বেশি চরিত্র ওরকম নয়, কিন্তু প্রত্যেকটা চরিত্রের এন্ট্রি দুর্দান্ত। এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি বা ফ্রেমিং, সেটা ইচ্ছা করেই এমন অদ্ভুত একটা রাখা হয়েছে যাতে প্রত্যেকটা ক্যারেক্টারকেই না তোমার দেখে সেডি তো তোমার মনে হয় গল্প, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের আর্ক যেরকম ভাবে হয়েছে লেখা, কোনো ক্যারেক্টারকেই কিন্তু সোজা সহজ সাদা সিধা সরল তোমার মনে কিন্তু হবে না। শুধুমাত্র একজন দাদুকে বাদ দিয়ে, যে ফ্ল্যাটের বাইরে বেঞ্চে বসে ঘুমানোর চেষ্টা করে টেপ রেকর্ডার চালিয়ে, সেই দাদু বাদ দিয়ে, ইভেন কি সেই দাদুও কোনো সহজ সরল সাধারণ মানুষ নয়, কিন্তু দাদু আমাদেরকে হাসায়। আর বাকিদেরকে দেখে তোমার প্রত্যেক মুহূর্তে মনে হবে যে এরা তো যে কোনো মুহূর্তে নিজের আসল রং ধরতেই পারে। এবার এটা না খুব ম্যাচিওর একটা গল্প, খুব অ্যাডাল্ট থিমড একটা গল্প, যার মধ্যে খুন রয়েছে, যার মধ্যে প্রস্টিটিউশন রয়েছে, যার মধ্যে পলিটিশিয়ানদের করাপশন রয়েছে, যার মধ্যে কাইন্ড অফ কলকাতা শহরের ইকোসিস্টেমের যে আন্ডারভ্যালি সেটাকে কাইন্ড অফ হাইলাইট করা হয়। এবং যেই জন্য পারিয়া তোমাদের খুব মনে হয়েছে না যে খুব অন্যরকম একটা ফিল্ম, আমি কলকাতাকে অন্য একটা ভাইবের মধ্যে পাচ্ছি দেখতে, ঠিক সেরকম এখানেও কলকাতার আমরা একটা ডার্কার ভার্সন কিন্তু দেখতে পাই, এবং তার মধ্যে ক্রাইমের দুনিয়া আমরা দেখতে পাই। সেখানে মানি লন্ডারিং থেকে শুরু করে, হিরোইন স্মাগলিং থেকে শুরু করে, খুন থেকে শুরু করে অনেক জিনিসপত্র রয়েছে। কিন্তু 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু এত প্রপার প্লেস করা হয়, তোমার এক মুহূর্তের জন্য তুমি কিন্তু বোর হবে না। তোমার মনে হবে না যে এখানটা কি হচ্ছে, তুমি একটুও বোর হবে না, তুমি পুরোপুরি হুকড থাকবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই যেহেতু একটা আনপ্রেডিক্টেবল সাইড রয়েছে বলে মনে হয়, সেই জন্য তোমার আরো বেশি তুমি প্রত্যেকটা মুহূর্তে ভাববে যে এবার এই ক্যারেক্টার কি করতে পারে। নাও দ্য থিং ইজ, এই ফিল্মটা কিন্তু কোনো মাস্টারপিস বা বিশাল ব্রিলিয়ান্ট কোনো ফিল্ম নয় সেই অডিয়েন্সদের জন্য যারা হলিউডে এরকম ধরনের কাজকর্ম দেখেছে। এই গল্পের সাথে কিন্তু কিছু বিখ্যাত পপুলার ফিল্মের কিন্তু ওই সেম একটা ভাইব কিন্তু রয়েছে। সেই কারণেই সিনেমাটার যে ক্লাইম্যাক্স, কাইন্ড অফ তুমি গেস করতে পারবে যে ক্লাইম্যাক্সে গিয়ে এটাই তো হতে পারে, কিন্তু সেটা হয় প্রেডিক্টেবল হলেও সেটা যথেষ্ট এন্টারটেইনিং। এইবার আসি আমি অভিনয়। প্রথমেই বলি, এতগুলো চরিত্রের মধ্যে একটা ক্যারেক্টার আমার মনের মধ্যে বসে গেছে, এবং আমি চাই তাকে নিয়ে একটা স্পিন অফ যেন তৈরি হয়।
দেখো, প্রবীর রায় চৌধুরী 22শে শ্রাবণের সুপার কপ, যাকে দেখেই মনে হয় না যে এ প্রাইম লাইফে কিরকম ছিল, এ অপরাধীদেরকে দমন করছে, এরকম একটা ফিল্ম দেখতে চাই। ঠিক আছে, এটা তো হয়তো মনে। প্রবীর রায় চৌধুরীর পরেই আসে আমাদের আবার প্রলয় শাশ্বত মুখার্জি। এবারে বাংলাতে পুলিশ ক্যারেক্টার, ভালো পুলিশ ক্যারেক্টার খুবই কম আছে, যাদেরকে দেখে তোমার মনে হবে যে এদেরকে নিয়ে আলাদা করে একটা সিনেমা হলে পরে খুব ভালো হয়। এই সিনেমাতে আমি একজনকে পেলাম, সুজন নীল মুখার্জি। আমি ওনার নামটা বারবার ভুল বলি। ওনাকে শেষবার আমি টেক্কাতে অত্যন্ত ক্যারিক্যাচারিস একটা ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম। এখানে উনি একজন পুলিশ ইন্সপেক্টর এবং উনি কিন্তু একজন হিরোইক ক্যারেক্টার, কিন্তু ওনাকে দেখে না তোমার ভিলেনকে দেখে অতটা ভয় লাগবে না যতটা ওনাকে দেখে বা ওনার ডায়লগ বা উনি যেভাবে কথা বলে, যে কনভিকশনের সাথে কথা বলে, সেটা দেখে তোমার রীতিমতো ভয় লাগবে। তোমার মনে হবে যে এরকম একটা পুলিশ অফিসার পেছনে যদি পড়ে যায়, ভাই লোকটাকে দেখতে ভিলেনের মতো, এবং ওই ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য একদম টাইট ক্লোজ আপে সে যখন কথা বলে না, তাকে মনে হয় যে কুতকুতে শয়তানটার মতো সে কথা বলছে। ইভেন কি ট্রেলারের মধ্যেও তার হাসি, তার কথা বলা দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি সে হচ্ছে কি অপরাধীদের বাপ, এবং সে যার পেছনে পড়ে যায় তার পেছনে সে পড়ে থাকে। সে অত্যন্ত জেদি একজন পুলিশ অফিসার, যাকে পুরোপুরি অ্যান্টি হিরোদের মতো মনে হয়, এবং সে কাইন্ড অফ অ্যান্টি হিরোই। এবং আমি চাই তাকে নিয়ে যেন পুরো একটা স্পিন অফ যেন হয়, এবং সেইখানে রাখা উচিত এই সিনেমার দুই অ্যাসাসিনকে, যারা কন্ট্রাক্ট কিলার, লাল আর নীল। ঠিক আছে, একজন লাল জুতো পরে আরেকজন নীল জুতো পরে। এদের কিছু কিছু সিনের মধ্যে গোলমাল আছে, যেভাবে কোমরে বন্দুক রেখে এরা ওপেনলি ঘুরে বেড়ায় বা হাতে বন্দুক নিয়ে কারোর বাড়ির মধ্যে ঢোকে, ওরম ভাবে সুপারি কিলাররা অবশ্যই খুলেআম ঘুরে বেড়ায় না বই কি, কিন্তু এদের ক্যারেক্টারও কিন্তু খুব ইন্টারেস্টিং। এরা সেকেন্ড হাফে আসে এবং দর্শককে কিন্তু মাতিয়ে দেয়। তবে একটা ব্যাপার আছে, এই সিনেমার মধ্যে একটা খুব ব্রুটাল সিন রয়েছে, একজন মহিলাকে হত্যা করার, এবং আমি বুঝলাম না যে এটা মেন গল্পে কোথায় বসে, মেন গল্পের সাথে এটার কিসের কানেকশন ছিল, কারণ এদের এন্ট্রি অলরেডি হয়ে গেছিল, তারপরে ওই সিনটা আসে, যেটা কিন্তু ঠিক বুঝতে পারা যায় না। যুধাজিৎ সরকার আর দেবপ্রিয় মুখার্জি, এরা দুজনেই লাল নীলের ভূমিকায় অভিনয় করেছে, এবং যুধাজিৎ সরকারকে আমি বহুদিন ধরে অনেক কাজেই আমি তাকে দেখছি। ইভেন কি গভীর জলের মাছের মতো বালের ওয়েব সিরিজেও তাকে আমি দেখেছিলাম। এবার গভীর জলের মাছ ওয়েব সিরিজটা যতই বালের হোক না কেন, তাতে ওনার পারফরমেন্সের মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল, একটা শেডেড একটা ক্যারেক্টার, যে নিজের বউকে ভালোবাসে না, বউয়ের বান্ধবীর সাথে অ্যাফেয়ার করে এবং লোককে ম্যানিপুলেট করে, সেরকম একটা ক্যারেক্টার কিন্তু উনি খুব ভালো কিন্তু প্লে করেছিলেন। এখানেও খুব স্টোইক, স্টোন ফেসেড অ্যাসাসিনের ভূমিকাতে অত্যন্ত ভালো অভিনয় করে। দেবপ্রিয়র জন্য ক্রেডিট যায়, বাট আমি যুধাজিৎকে তার থেকে একটুখানি এগিয়ে আমি রাখবো। আমাদের মুখ্য চরিত্রে যদি আসে, ঋত্বিক চক্রবর্তী আর সোলাঙ্কি রয়। সোলাঙ্কি রয়ের কাজ আমার ঠিকঠাক মনে হয়েছে, নাথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি, ঠিকঠাক একটা কাজ হয়েছে। ঋত্বিককে যোগ্য সঙ্গত দিয়েছে এত অব্দি, আর ঋত্বিক ফাটিয়ে দিয়েছে। লোকটা অভিনয় না করে যে অভিনয়টা করে, সেটা ইচ টাইম দুর্দান্ত হয়। এবং একটা সিন আছে এখানে, যে গুগল করছে যে ডেড বডিকে কি করে কাটতে হয়, ওইখানে তুমি খালি কনভারসেশন আর ডায়লগ ডেলিভারি তুমি দেখবে। ঋত্বিক আর সোলাঙ্কিকে এত সুন্দর বড় বউ মনে হয়, তাদের মধ্যে কিন্তু যে বিশাল মাখো প্রেম ওরকম নয়। দে আর দ্য ট্রু ডেফিনেশন অফ পার্টনার ইন ক্রাইম। কিন্তু তাদের মধ্যে যে হেভি রোম্যান্স দেখাচ্ছে ডিরেক্টর কিন্তু যেটা করছে না, কিন্তু তারা দুজনের সঙ্গে রয়েছে বলেও, মানে প্রেম না দেখিও তাদের মধ্যে একটা প্রেম রয়েছে। তাদের খাট্টা মিঠা কনভারসেশনের মধ্যে অ্যাকচুয়ালি মধ্যবিত্ত জীবনের যে প্রবলেমগুলো, সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড্রেস হয়, সেগুলোই কিন্তু বেরিয়ে আসে। কিন্তু ডিরেক্টর অযথা তাদের রোম্যান্টিক মেলোড্রামার মধ্যে ঢুকে এটা প্রমাণ করার চেষ্টা করে না যে বর বউ দুজনকে খুব ভালোবাসে। পুরো সিনেমা যখন শেষ হবে তুমি বুঝতে পারবে যে দে ট্রুলি লাভ ইচ আদার, কিন্তু কখনো ডিরেক্টর তোমাকে মুখের মধ্যে ঠুসে বোঝানোর চেষ্টা করে না। এই জন্য মৈনাক ভৌমিকের এই সিনেমাটা দেখে মনে হয় যে আগের মৈনাক ভৌমিকের আমি কিছুটা হলেও এখানে পাচ্ছি। যেই মৈনাক ভৌমিক বেডরুমের মতো সিনেমা তৈরি করেছে, বিবাহ ডায়েরিজের মতো ফিল্ম তৈরি করেছে, ওকে ওয়ান টেক না কি জানো সিনেমাটার নামটা ভুলে গেছি আমি, যে জেনারেশন আমির মতো ফিল্ম বানিয়েছে, সেই মৈনাক ভৌমিককে কোথাও না কোথাও গিয়ে কিন্তু, সরি টেক ওয়ান, ওকে সেই মৈনাক ভৌমিককে কোথাও না কোথাও গিয়ে কিন্তু ফিরে কিন্তু পাই। রোম্যান্সটাকে এত ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে, কখনো সেটাকে তোমার চোখে আঙুল দিয়ে দেখো ওদের মধ্যে কত মাখামাখি, সেটা করাই হয় না। নাও এদের দুজনের পারফরমেন্সের পরে আবার ঘুরে আসে সেই লোক, যে অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রি, লোকনাথ দে লোকা। কাইন্ড অফ ছবিতে দুখানা মেন বড় ভিলেন রয়েছে, কিন্তু লোকনাথ দে লোকার ক্যারেক্টারটাই অ্যাকচুয়াল ভিলেন তুমি ধরতে পারো।
এবং তার চোখের মণিতে কন্টাক্ট লেন্স মেরে তার দুটো চোখের মণিকে আলাদা করা হয়েছে, যেটা দেখে আমার বিদ্যুৎ জামলের কমান্ডো সিনেমাতে জয়দীপ আহলাওয়াতের ওই সাদা রঙের হোয়াইট আইজের কথা আমার মনে পড়ে যাচ্ছিল। লোকনাথ দেলোকা এমন একটা লোক, উনি হচ্ছেন গিয়ে জল, অনির্বাণ চক্রবর্তীর মতন, যেখানে ঢালবে সেটা শেপ নিয়ে নেবে। ভিলেন দুর্দান্ত, হিরো দুর্দান্ত, মোটিভেশনাল ক্যারেক্টার। সুন্দরবনে বিদ্যাসাগর ঋদ্ধি সেনের যে ওয়েব সিরিজটা ছিল, ওখানে উনি কাইন্ড অফ হিরোর গুরুর মতো ছিলেন, দুর্দান্ত। আবার প্রলয়ে খচ্চর পলিটিশিয়ান, দুর্দান্ত। পাড়িয়াতে খচ্চর হারামি টাইপের ক্যারেক্টার, দুর্দান্ত। টেক্কাতে বোকা বোকা পুলিশ অফিসার, স্টিল দুর্দান্ত। এখানে আবার এগেইন একজন ভিলেন, দুর্দান্ত। লোকনাথ দে লোকা লোকটা জাস্ট চরম ভাই। ওনাকে দেখলে পরেই আমি জানি ভাই গল্পে কোনো দম না থাকুক, এই লোক নিজের অভিনয় দিয়ে, স্ক্রিন প্রেজেন্স দিয়ে ভাই খানিকটা সময়ের জন্য হলেও আমাকে এনগেজ তো অবশ্যই করে রাখবে। তো এই হচ্ছে গিয়ে পুরো জিনিস। ক্লাইম্যাক্সটা খুব চেনা জানা একটা ক্লাইম্যাক্স, অনেকের পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে। ছবিটার যে ফার্স্ট হাফ, অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা অনেক বেশি ভালো। সেকেন্ড হাফে আচ্ছা, সুব্রত দত্তর ছোট্ট একটা চরিত্র রয়েছে একটা এখানে পুলিশ অফিসারের, তো এই ক্যারেক্টারটা কিছু কাজকর্ম করে যেটার মধ্যে কিন্তু এই গল্পের মধ্যে কিছু লুপ হোল কিন্তু ক্রিয়েট হয়। এখানে তাকে একজন করাপ্টেড পুলিশ অফিসার দেখানো হয়েছে এবং সে ইনভেস্টিগেট করে একটা জায়গায় পৌঁছাচ্ছে, শো করা হচ্ছে। সেই ইনভেস্টিগেশনের যে পার্টগুলো না, ওই পার্টগুলোকে না ঠিক করে দেখানো হয়নি, মানে কাইন্ড অফ স্কিপ করা হয়েছে বলে মনে হয়। এবং সিনেমাটাতে কিন্তু কিছু লুপ হোল কিন্তু রয়েছে। ফার্স্ট হাফটা অনেক বেশি ওয়েল এস্টাবলিশড, সেখানে তুমি লুপ হোল কিন্তু পাবে না। কিন্তু দ্বিতীয় অর্ধে এমন এমন কিছু জিনিসপত্র হয় যেগুলোতে তুমি একটু মন দিয়ে ভাবলে পরে তুমি কিন্তু লুপ হোল কিন্তু তুমি নোটিশ করতে পারবে। সেটার জন্য যদি সিনেমাটার মজা খারাপ হয়ে যায় তাহলে সেটা সম্পূর্ণ মানে তোমার ব্যাপার, ঠিক আছে। আমি লুপ হোল গুলো বুঝতে পেরেছি, কিন্তু খুব একটা বেশি গা করিনি। আমি সিনেমাটাকে এনজয় করার ট্রাই করেছি এবং সিনেমাটা আমি এনজয় করতেও পেরেছি। তার সব থেকে বড় কারণ হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট পারফরমেন্স বাদ দিয়েও যে এই যে একটা ইউনিক টোন, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে নেওয়া হচ্ছে, তাদেরকে এমন ভাবে এস্টাবলিশ করা হচ্ছে, অত্যন্ত ড্রাই ডেডপ্যান হিউমোরের যে ইউজটা যে করা হচ্ছে, সেইটা হচ্ছে গিয়ে যে ডিরেক্টর একটা সিগনেচার টোন, যেটা খুব একটা বেশি ইউনিক আমি বলবো না, আমি এরকম ট্রিটমেন্টের ফিল্ম আগেও দেখেছি, কিন্তু ওটাকে উনি নিজের মতো করে স্টাইলাইজ করে সিনেমার মধ্যে ইমপ্লিমেন্ট করে, যেটা দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে। অ্যাকচুয়ালি তুমি ফিল করতে পারবে যে এই ক্যারেক্টারগুলো প্রত্যেকেই হারামি, প্রত্যেকেই কিছু না কিছু করতে পারে। এখানে হিরো বলে সেই অর্থে কেউ নেই, যদিও ঋত্বিক আর সোলাঙ্কিকে প্রোটাগনিস্ট, তারাই প্রোটাগনিস্ট, কিন্তু তাদেরকেও তোমার মনে হবে যে এরা কিন্তু এক্স্যাক্টলি হিরো নয়, এরা কিন্তু দুধ কা দুলা কিন্তু নয়, যেটা সিনেমার ক্লাইম্যাক্সে গিয়ে আরো ভালো করে অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়। বাট এনিওয়ে, সমস্ত কিছু মিলিয়ে অত্যন্ত এন্টারটেইনিং একটা ফিল্ম হয়েছে, যেটা বাঙালি থ্রিলার এর ওপর থেকে যে ভরসা দিয়ে চলে যায়, সেটা কাইন্ড অফ বেলাইন বলি বা এই সিনেমাটা বলি তাদের জন্য কিন্তু, বা চালচিত্র বলি এদের জন্য কিন্তু বাঙালি থ্রিলারের ওপরে আবার কিন্তু একটা আগ্রহ কিন্তু তৈরি হয়। এই ফিল্মটা পুরোপুরি একটা ছোট গল্পের মতো, এক জায়গা থেকে শুরু হয় আরেক জায়গায় শেষ হয়ে যায় এবং মনে হয় যে শেষ হইয়াও হইল না শেষ। ইভেন কি এই গল্পটা এমন একটা জায়গায় গিয়ে শেষ হয়, পরিচালক কোন রকম ক্লিফ হ্যাঙ্গার রাখেননি, কিন্তু চাইলে ইজিলি এখান থেকে একটা পার্ট 2 বার করা যায়। ওকে, নাও আমি এইটুকুনি বলে আমি র্যাপ আপ করবো। দুর্দান্ত ফিল্ম। আমি এই সপ্তাহে 600 টাকা খরচা করে 4টে ফিল্ম দেখেছি। ভাগ্যলক্ষ্মী 150 টাকা, পাটালিগঞ্জের পুতুলওয়ালা 150 টাকা, গেম চেঞ্জার 200 টাকা, ফতে 100 টাকা। আমাকে কেউ নাম্বারিং যদি করতে বলে, পাটালিগঞ্জের পুতুলওয়ালাকে আমি 1 নম্বরে রাখবো। সব থেকে বেশি এনজয় করেছি এবং আমি জানি সারা বছরে এরকম ভালো সিনেমা আসবে না। ভাগ্যলক্ষ্মীকে তারপরেই রাখবো। ভাগ্যলক্ষ্মীকে বিট করতে পারে এই বছরে আরো কিছু ফিল্ম এলো যেগুলো ভাগ্যলক্ষ্মীকে বিট করে দিল, কিন্তু প্রথমটাকে কেউ বিট করতে পারবে না। এবার ভাগ্যলক্ষ্মী নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম। ভাগ্যলক্ষ্মী হাউসফুল ছিল বলেই আমার পাটালিগঞ্জ দেখা হয়েছে, কিন্তু দুটো দেখার পরে আমি ওটাকে ওপরে রাখবো। ওকে, এটাকে আমি তার ঠিক পরেই রাখবো। সাউথ আর হিন্দি কিন্তু ফতেকে রাখবো আমি 3 নম্বরে, আর গেম চেঞ্জার 4-এ। গেম চেঞ্জার যতই হাই বাজেট সাউথ ইন্ডিয়ান অ্যাকশন ফিল্ম হোক না কেন, এই 3টে সিনেমাতে আমি যা পয়সা দিয়েছি, আমার মনে হয়েছে ভাই এই পয়সাটা, সময়টা, এই যে এলাম, দিস ইজ ওর্থ ইট। ঠিক আছে, গেম চেঞ্জারের জন্য 200 টাকাতে আমার মনে হচ্ছে যে ভাই এর থেকে ভাই 200 টাকাতে ভাই আমি দুটো বিরিয়ানি হয়ে যেত 100 টাকার। ওকে,
বা বাড়িতে বসে অর্ডার করলে একটা বিরিয়ানি হয়ে যেত আমার। ওকে, তো এই সপ্তাহে 4টে মুভিজের মধ্যে স্যাডলি বাংলা সিনেমা কিন্তু হিন্দি সাউথকে কিন্তু ছাড়িয়ে গেছে। ঠিক আছে, আমার রিভিউর ওপর যাদের ভরসা রয়েছে তারা ভাগ্যলক্ষ্মী বা পাটালিগঞ্জ যে কোনোটা দেখতে যেতে পারো, পারলে দুখানাই দেখতে যাও। দুটো সিনেমাই তোমাকে ভাই মজা দেবে। এখানে কোনো কিছু আমি কম্পেনসেট করে বলছি না বা কোনো কিছু বলতে চাইছি না বলে বলছি না, দুটোই যথেষ্ট লো বাজেটের ফিল্ম, বাট শুধুমাত্র সাবজেক্ট ম্যাটার পারফরমেন্সের জোরে হিন্দি আর সাউথকে কিন্তু বিট করে দেয়। ফতে আমার ভাল লেগেছে, বাট এই দুটো সিনেমার মতো ভালো আমার ফতে অবশ্যই লাগেনি। ওকে, পাটালিগঞ্জের পুতুলওয়ালা জাস্ট অসাধারণ, ভাগ্যলক্ষ্মী তার থেকে একটু পরেই থাকে, কিন্তু থাকে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।